সরকার যদি 25% মহার্ঘ ভাতা আগামী 5ই মার্চ 2026-এর মধ্যে মিটিয়ে না দেয়, তাহলে কিন্তু সরকার আদালতকে অগ্রাহ্য করবে। যে সর্বোচ্চ আদালত একটা হাই পাওয়ার কমিটি করে দিয়েছে, তারা সরকারের সঙ্গে কথা বলে 75% বিষয়ে কথা বলে সিদ্ধান্ত নেবে এবং ওই 6 তারিখ সরকারকে জানাতে হবে যে পরবর্তী 75%-এর কত শতাংশ প্রথম কিস্তি দেওয়া হবে। আমাদের ডিএটা দিচ্ছে না রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী নয়, এখানে চিফ সেক্রেটারি, এখানে ফিনান্স সেক্রেটারি, আদার্স যে অফিসিয়াল তারা জড়িত। তাহলে তাদেরকে সেই সুপ্রিম কোর্ট কমিটিতে রাখবে কেন? স্যার, একেবারে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি শেষ, রায়দান শেষ, সমস্ত প্রক্রিয়া শেষ, শুধু ডিএটা পাওয়া বাকি রাজকর্মচারীদের। গতকাল একেবারে আপনারা আইনি নোটিশ দিয়ে এসছেন নবান্নে। কিসের বিষয় এবং কাকে নোটিশ দিয়ে এসছেন, কিসের জন্য এই নোটিশ? রায় তো হয়ে গেছে। দেখুন, ব্যাপারটা হলো 5ই ফেব্রুয়ারি যে ভার্ডিক্টটা প্রকাশ পেয়েছে, সেখানে বলা ছিল যে 25% মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দিতে হবে, অর্থাৎ ইমিডিয়েট এফেক্ট। এখন ইমিডিয়েট এফেক্ট বলতে যেদিনই অর্ডারটা প্রকাশ পেয়েছে সেদিন থেকে, তা সেদিন তো নিশ্চয়ই দেওয়াটা সম্ভব না, এটা আমরা জানি। তাই আমরা কিন্তু সরকার দৃষ্টি আকর্ষণ করার জন্য ভার্ডিকের 2টো কপি একদম আমরা গিয়ে সশরীরে নবান্নে মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিবের ঘরে জমা দিয়ে এসেছি যে আমাদের ভার্ডিক বেরিয়ে গেছে, এবার তারা ভার্ডিক পড়ে নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে বলেই আমরা দিয়ে এসেছি। এখন গত 5 তারিখের পরে গতকাল পর্যন্ত আমরা দেখছি যে সরকার একদম নিশ্চুপ। আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মাধ্যমে আমরা জানতে পারছি সরকার আবার নাকি সুপ্রিম কোর্টে যাচ্ছে, সরকার নাকি মানে ওই রিভিউ করবে, কিউরিটি পিটিশন করবে, এই নানা ধরনের খবর আমরা লক্ষ্য করছি। তবে এটা ঠিক যে সরকার চুপচাপ রয়েছে। এখন ঘটনাটা হলো যে সরকার যদি 25% মহার্ঘ ভাতা আগামী 5ই মার্চ 2026-এর মধ্যে মিটিয়ে না দেয়, তাহলে কিন্তু সরকার আদালতকে অগ্রাহ্য করবে, আদালতকে অবমাননা করবে। যদি বলেন কেন, অর্থাৎ ইমিডিয়েট এফেক্ট বলেছে সরকার, ইমিডিয়েট এফেক্ট বলেছে সর্বোচ্চ আদালত, কিন্তু সেটা কখনোই 5ই মার্চের পরে হবে না। তার কারণ হচ্ছে, আপনারা সকলেই জানেন যে সর্বোচ্চ আদালত একটা হাই পাওয়ার কমিটি করে দিয়েছে, তারা সরকারের সঙ্গে কথা বলে 75% বিষয়ে কথা বলে সিদ্ধান্ত নেবে এবং ওই 6 তারিখ সরকারকে জানাতে হবে যে পরবর্তী 75%-এর কত শতাংশ প্রথম কিস্তি দেওয়া হবে এবং সেই কিস্তি দিতে হবে 31শে মার্চের মধ্যে। তাহলে 5 তারিখ ওই 25% দিয়ে দিতে হবে। 25% যদি না দেয়, কমিটি আমরা মনে করছি সরকারের সঙ্গে কোনো কথাই বলতে পারবে না, কারণ 75%-এর হিসেব নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা হবে। তাহলে যদি 100% তখন থাকে, তাহলে কি কথা হবে? তাই আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে আমরা কিন্তু গতকাল এই যে আইনি নোটিশ সেটা দিয়ে রাখলাম। এই কারণে আমরা আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই, যদি অবিলম্বে এই 25% মিটিয়ে দেওয়া না হয়, তাহলে কিন্তু এই নোটিশই আদালত অবমাননা বলে গ্রাহ্য করে আমরা সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করব। তাই আমরা গতকাল চিফ সেক্রেটারি, মাননীয় চিফ সেক্রেটারি এবং মাননীয় ফিনান্স সেক্রেটারির বাই নেমে, কারণ আদালত অবমাননা করতে গেলে একদম বাই নেমেই তাদেরকে নোটিশ দিতে হয়, সে কারণেই আমরা কালকে নোটিশ সার্ভ করে এসেছি।
স্যার অন্যদিকে তো আমরা ইতিমধ্যেই যে খবরটা একেবারে সামনে এসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার এবিপি আনন্দের এডিটর সুমন দেখে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার, এবং সেখান থেকে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে কমিটি একটা রায় দিয়েছে তাতে তিনজন সুপ্রিম কোর্টের বিচারপতি আছেন এবং একজন সিএজি থাকবে। একদমই ঠিক। কিন্তু রাজ্যের তো কোনো মন্ত্রী বা রাজ্যের যারা রয়েছে তাদের মধ্যে তো কেউ থাকবে না, সুতরাং তারা আবারও একটি কমিটি গঠন করবেন, আইন প্রক্রিয়া চলছে। আচ্ছা, আমি যেটা বলছি, ধরুন আমাদের বলে একাধিক বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, থার্ড পার্টি একটা শুনানি করবে। অনেক সময় গ্রামেও তো বিচার সভা হয়, তা সেক্ষেত্রে যারা দোষ করলো তাদের কাউকে নিয়ে সেটা করবে, তারা একদিকে থাকবে, অপরদিকে বিচারালয় থাকবে। এটা তো স্বাভাবিক। আমাদের ডিএটা দিচ্ছে না রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী নয়, এখানে চিফ সেক্রেটারি, এখানে ফিনান্স সেক্রেটারি, আদার্স যে অফিসিয়াল তারা জড়িত। তাহলে তাদেরকে সেই সুপ্রিম কোর্ট কমিটিতে রাখবে কেন? মুখ্য সচিবের নেতৃত্বেই কমিটি তৈরি হচ্ছে। এটা মুখ্যমন্ত্রী পারে কি পারে না জানি না, তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তারা ওই যে সর্বোচ্চ আদালতের তৈরি করা কমিটির সঙ্গে কথাবার্তা তো বলতে হবে, তার জন্য তো নির্দিষ্ট কাউকে নিয়োগ করতে হবে। মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছে, চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি, হয়তো আরও দুজন আছে, মাননীয় দ্বিবেদী সাহেব থাকতে পারে, আলাপন বন্দ্যোপাধ্যায় থাকতে পারে। এই ধরনের অফিসিয়ালকে নিয়ে তিনি হয়তো কমিটি করেছে বা করবে, তারাই হয়তো সুপ্রিম কোর্টে যে হাই পাওয়ার কমিটি তাদের সঙ্গে কথাবার্তা বলবে। এই হচ্ছে তার জন্য। তা সে বলুক, তাতে তার আগে তো 25% দিতে হবে, 25% দিয়ে তারপরে কথা। আর যেটা বলছি, এখন তিনি বলছে যে এটা তারা বুঝে নেবে, আমি কমিটি করে দিচ্ছি। হ্যাঁ, আবার এও বলেছে যে এটা মানে সাবজুডিস। এই সেদিনকে বলেছে, যেদিন ওই বাজেট পেশ হলো, আমরা শুনে তো অবাক, তিনি এখন সাবজুডিস বলছে। আর যখন আমাদের এই আদালতে, উচ্চ আদালতে যখন মামলা চলছিল, তা আমাদের এই সারমেয় তুল্য জ্ঞান করে বলেছিল, কেন ঘেউ ঘেউ করলে হবে না, আমার যখন পয়সা আমি পাবো তখনই দিয়ে দেব, বলেছিল না? তিনি তো এসআইআর নিয়ে সর্বোচ্চ আদালতে সওয়াল জবাব করতে গিয়েছিল, তাহলে সার নিয়ে তিনি কি কোনো বক্তব্য পরিবেশন করে না? ওটাও তো সাবজুডিসের মধ্যে পড়ে। এখন আমাদের ডিএর কথা জিজ্ঞাসা করলে তখন সাবজুডিস করে এক প্রকার পালিয়ে যাচ্ছে। মাননীয় সুমন বাবুর যে আমি বক্তব্যটা শুনেছি, ওটাও একটা কোনো রকম বলে যে আমি এই ব্যাপারে আমি নেই, আমি এই ব্যাপারে নেই, আমার কমিটি করবে, কমিটি ওদের সঙ্গে কথা বলবে, হ্যান ত্যান, এই মানে বাইপাস করতে চাইছে। একটা অস্বস্তি হওয়ার তো কারণ আছে। যে আমাদের ঘেউ ঘেউ করবো না বলেছিল, যে বলেছিল ডিএ নিয়ে কেন্দ্রের মতো ডিএ দেওয়ার মতো কোনো আইন নেই, যদি কেন্দ্রীয় সরকারের ডিএ পেতে চান তাহলে কেন্দ্রীয় সরকারের চাকরি করুন, এইসবগুলো আমাদের শুনতে হয়েছিল না? আর এখন সর্বোচ্চ আদালতের যে এই রায়ের পরিপ্রেক্ষিতে তাকে কোনো প্রশ্ন করলে তিনি পালিয়ে যাচ্ছে, এক কথায় পালিয়ে যাচ্ছে। ডিএ নিয়ে কোনো আপনারা প্রশ্ন করলে সে পালিয়ে যাচ্ছে, উত্তর দেওয়ার মতো সেই ধৈর্য তার নেই। অর্থাৎ তিনি একটা চপেটাঘাত খেয়েছে কর্মচারী সমাজের কাছ থেকে। কিন্তু স্যার মুখ্যমন্ত্রী বেকার ভাতার জন্য তৎপর হয়ে যাচ্ছেন। 15ই আগস্ট পরিবর্তন করে একেবারে নতুন অর্থবর্ষ 1 এপ্রিল থেকে তিনি নতুন যে প্রকল্প বাংলার যুবসাথী 1,500 টাকা প্রতি মাস 5 বছর পাবে, সেই প্রকল্প চালু করছে। কিন্তু ডিএর বেলায় মুখ্যমন্ত্রী রিভিউতে যাবেন, কিংবা রাজ কর্মচারীদের তো বিপক্ষে কেন? দেখুন, কর্মচারী আপনারা, ব্যাপারটা হলো তিনি ডোল রাজনীতি করে ভোটে জিততে চাইছে, এর আগেও করেছে, আর এবার তো বেশি করবে আমরা জানি। কারণ এবার মানে এসআইআর এমনভাবে হচ্ছে যে ফলস ভোট, প্রক্সি ভোট, ডুপ্লিকেট ভোট, অর্থাৎ
কথায় যে মৃত ভোট এইসবগুলো যেভাবে তার লোকজন ফেলে আসে গিয়ে, তাতে একটা বিরাট সংখ্যক ভোটার থাকে। অর্থাৎ এখন এসআইআর হওয়াতে এই ভোটগুলো ভোট বাক্সে পড়বে না বলে তিনি কিন্তু বুঝতে পেরেছে, এই একটা আতঙ্ক কাজ করছে। তারই সলিড ভোটগুলো যাতে ভোট বাক্সে যায় সেই প্রক্রিয়া চালাচ্ছে। এখন এই যে যুবশ্রী ছিল আগে, এখন যুব সাথী করেছে, 13 সালে দিয়েছিল, তা শুধু ঘোষণা করেছিল, তারা তো তাদেরকে দেয়নি। আজকে 26, মানে একদম শেষ মুহূর্তে তিনি করলেন। আর দেখুন টাকার ব্যাপারটা তো আমরা তো বলছি এই সব টাকা আমাদের। যদি বলেন কেন, 6 লক্ষেরও বেশি সরকারি পদ শূন্য, তাহলে 6 লক্ষ সরকারি পদের বেতন ভাতা দিতে কত টাকা লাগে সেটা দিতে হচ্ছে না তো। আমাদের এই যে টাকাগুলোতেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার বলুন, এই যুবশ্রী বলুন, বা অন্যান্য খেলা মেলা দুর্গাপুজোয় কমিটিগুলোকে এবার দিয়ে দিই 1 লক্ষ টাকা, 1,10,000। এই যে তার যে ঔদ্ধত্য, আজ তিনি বুঝতে পারছেন যে সরকারি কর্মচারীদের ডিএটা দিতেই হবে। এবং মার্চ মাসে, ধরুন মার্চ মাস পর্যন্ত শেষ হলে সেখানে 25% প্লাস এই যে হাই পাওয়ার কমিটি আসবে তাদের কাছে বলতে হবে যে আর 75%-এর কত শতাংশ প্রথম কিস্তি আমরা সরকারি কর্মচারীদের ওই যে অর্ডারের প্রেক্ষিত বলছি 31শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। এবার 25 পেলাম, প্লাস প্রথম যে কিস্তিটা সেটা কত দেবে, 15 হতে পারে, 20 হতে পারে, 75-এর 25 হতে পারে। তাহলে কি হলো, অন্তত 35, 40 বা 50% মহার্ঘ ভাতা আমরা কিন্তু ওই 31শে মার্চের মধ্যে পেয়ে যাচ্ছি, এবং দিতেই হবে সরকারকে, এখান থেকে নিস্তার নেই। স্যার একেবারে শেষ প্রশ্ন, আপনারা তো আইনি নোটিশ দিয়ে এসেছেন ইতিমধ্যেই নবান্নে গিয়ে, যদি এই নোটিশেরও রিপ্লাই না আসে বা অন্য কোনো পদক্ষেপ দেখা যায় রাজ্য সরকারের পক্ষ থেকে, আপনাদের আমাদের পরবর্তী পদক্ষেপ বলতে আমাদের এখন তো দেখুন, আমাদের থেকেও আমরা লক্ষ্য করেছি সর্বোচ্চ আদালত যাতে সরকার কর্মচারীদের দিয়ে দিতে বাধ্য হয়, সেই কারণেই কিন্তু মামলাটা এখনও জীবিত আছে, জীবিত রেখেছেন। কারণ তারা এসএলপি করেছিল, এসএলপি খারিজ হয়ে গেছে, তারা এমএ করেছিল, এমএ খারিজ হয়ে গেছে, এখন ওই কন্টেম্পটা আছে, কন্টেম্পটা খোলা রেখেছে সিভিল মামলা হিসাবে। সেখানে যদি 25% না দেয় তাহলে তো আমরা সর্বোচ্চ আদালতে যাব। আমাদের পদক্ষেপ হচ্ছে, গতকাল নোটিশ দিয়েছি এই কারণে, 5ই মার্চের মধ্যে 25% না দিলে 6ই মার্চ এখানে কথা বলছে আমরা সুপ্রিম কোর্টে মামলা দর্জ করব। এখানে হাই পাওয়ার কমিটি যা কথা বলে বলুক না কেন, আমরা তো 25% পাইনি, এটা হচ্ছে করবো। আর 25% কেন ইমিডিয়েট এফেক্ট বলেছে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। কারণ এই সরকারকে যখন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রথমে বলেছিল 50%, মাননীয় অভিষেক মনু সিংভি বলেছে 50% এই মুহূর্তে ডিএটা তুলে দিতে গেলে সরকারের মাজা ভেঙে যাবে। তখন সর্বোচ্চ আদালত বলেছিল ঠিক আছে আপনারা 25% দিন, 6 সপ্তাহের মধ্যে দিন। সেই সময়টা দিয়েছিল, সেই ঔদ্ধত্য, সেই তেজ মাননীয়ার, ও বলে বলুক, হাত গুটিয়ে বসেছিল, শুধু বলেছিল গিয়ে, ওই যেহেতু আমরা কন্টেম করেছিলাম গিয়ে বলেছিল মাননীয় আদালত, আমরা যেহেতু মামলাটা শেষ হচ্ছে না, 25% যদি আমরা এখন সরকারি কর্মচারীদের ডিএটা দিয়ে দিই, মামলায় যদি আমাদের পক্ষে যায় সেই টাকাটা আমরা ফেরত পাবো না, আমরা 25% টাকাটা আমরা সর্বোচ্চ আদালতে জমা রাখতে চাই, এটা বলেছিল।
এ কথা কিন্তু মাথায় রেখেছে। এবং শুধু তাই না, শুধু একটা কথা বলে দিয়েছে, আপনারা আপনাদের কর্মচারীদের বিশ্বাস করেন না, এই কথাটা শুধু শুনিয়ে দিয়েছিল। তাহলে আপনাদেরকে যে, অর্থাৎ সরকারের কাছে টাকা আছে, সেই টাকা 25% সর্বোচ্চ আদালতে জমা রাখার কথা বলছে। তাহলে আপনারা 25% মর্গ ভাতা কেন ইমিডিয়েট সরকারি কর্মচারীদের দেবেন না? তার জন্যই তো ওই 25% নিয়ে একদম হাই পাওয়ার কমিটি কোনো কথা বলবে না। এটা ওই সর্বোচ্চ আদালত ভার্ডিকে জানিয়ে দিয়েছে, ইমিডিয়েট এফেক্ট 25% ডিএ। কোথায় যাবে? ডিএ সরকারকে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে।